নমস্কার, আমি অরিজিৎ সামন্ত। আমি 2019 ক্লার্কশিপে সিলেক্টেড হয়েছিলাম। তো ক্লার্কশিপ এক্সামের জন্য আমি তোমাদেরকে গাইড করেছিলাম। তো ক্লার্কশিপের পাশাপাশি তোমরা যারা কেপিএসআই এক্সামে অ্যাপিয়ার করেছিলে তারাও বেশ কিছুজন আমাকে ফলো করেছিলে এবং তাদের মধ্যে কিছুজন আমাকে রিকোয়েস্ট করেছিলে যে কেপিএসআইয়ের একটা বেঙ্গলি এবং ইংলিশের যে কোশ্চেন ছিল তার অ্যান্সারটা ডিসকাস করে দিলে তোমাদের ভালো হয়। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা এনেছি। এই ভিডিওতে আমরা কলকাতা পুলিশ এসআই এক্সামের পেপার 2 অ্যান্ড 3 যে পোর্শনটা ছিল তার অ্যান্সার ডিসকাস করব। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো তোমাদের প্রথমে পেপার 2তে ইংলিশে একটা প্রশ্ন ছিল রিপোর্ট রাইটিংয়ের। নিউজ পেপার রিপোর্ট লিখতে বলা হয়েছে 200 ওয়ার্ডের মধ্যে, এবং পয়েন্ট দেয়া ছিল অ্যান অ্যাক্সিডেন্ট কলিশন বিটুইন ম্যাটাডোর ভ্যান, বিয়ে বাড়ির একটা ম্যাটাডোর ভ্যান, ওয়েডিং পার্টি অ্যান্ড এ মিনি বাস। লোকেশন দেয়া আছে পানাগড় ইন বারওয়ান। ডেট ছিল তোমার 30শে জানুয়ারি এবং টাইম 3 AM। কারণ দেয়া ছিল হাই স্পিড, ডেন্স ফগ, 6 ডেড ইনক্লুডিং এ 6-year-old অ্যান্ড 2 teenagers, আর 15 injured, 11 in critical state, head injuries, broken ribs, hospitalized. Local residents rushed for help, both vehicles seized. এই হচ্ছে তোমাদের পয়েন্ট দেয়া ছিল। তো এর বেসিসে আমাদের একটা রিপোর্ট লিখতে বলা হয়েছিল। তো চলো রিপোর্টটা দেখে নিই কীরকম লেখা যেতে পারে। তো আমি এখানে টাইটেল দিয়েছি 6 কিল্ড ইন ট্র্যাজিক হাইওয়ে কলিশন বাই এ স্টাফ রিপোর্টার লিখেছি বাইলাইনে। প্লেসের নাম আমি কিছু দেইনি, XYZ লিখেছি এবং ডেট দিয়েছি তোমাদের এক্সাম ডেট জানুয়ারি 30। এ ফেস্টিভ ওয়েডিং জার্নি turned into a horrific tragedy as 6 persons were killed in a fatal collision between a Matador van and a minibus at Panagarh in Barwan early this morning. তাহলে আমি এখানে প্রাথমিক একটা যে ঘটনার বিবরণ সেটা দিয়ে দিলাম। এবারে আমি একটা কম্প্যারিজনের সেন্স আনছি, যেটা আমি তোমাদের ক্লাসেও বলেছিলাম। While winter mornings are usually associated with celebration, the dense fog today became a death trap for the wedding party returning home. The accident occurred on 30th January, date বলে দিলাম, around 3 AM, claiming the lives of a 6-year-old child and 2 teenagers on the spot. তো আমি যে ডিটেলস পয়েন্ট তোমাদেরকে দেয়া হয়েছিল কোশ্চেনে সেগুলো ইনক্লুড করলাম। এবারে সেকেন্ড প্যারাগ্রাফে কি লিখছি, অ্যাকর্ডিং টু পুলিশ সোর্সেস দ্য কলিশন ওয়াজ কজড বাই the high speed of the minibus combined with poor visibility due to dense fog. The impact left 15 passenger injured, যেটা তোমাদের প্যাসেজে বলা আছে, with 11 admitted to the hospital in a critical state suffering from severe head injuries and broken ribs. এটাও তোমাদের পয়েন্টে দেয়া আছে। Local residents were fast to rush for help, extricating the victim from the wreckage. এই শব্দগুলো আমি আমার নোটেও দিয়ে রেখেছিলাম, সেগুলো ইউজ করছি এখানে। A local eyewitness stated the crash sound was deafening. We woke up to find the wedding party covered in blood and the road blocked by mangled steel. এই সবকটা শব্দই আমি কিন্তু আমার নোটে দিয়ে রেখেছিলাম। যারা নোটটায় পড়েছো তারা নিশ্চয়ই রিলেট করতে পারছো এখন। The primary objective of the administration is to ensure the best treatment for the hospitalized victim. Both the Matador and the minibus have been seized by the police to check for technical failures. Addressing the media, the superintendent of police said, "We have seized both the vehicles and are investigating the specific cause. We urge driver to reduce speed during these foggy hours." তো এই হচ্ছে আমার রিপোর্ট। এই দেখো সেম রিপোর্ট আমি আমার নোটে দিয়ে রেখেছিলাম, রেকলেস ড্রাইভিং কজ ফ্যাটাল হাইওয়ে কলিশন। এবং এই রিপোর্টের জন্য যে ভোকাবুলারি প্রয়োজন সেটাও আমি আমার নোটে দিয়ে রেখেছিলাম। এই দেখতে পাচ্ছ সব ভোকাবুলারি অ্যাক্সিডেন্ট এবং ক্যালামিটি রিলেটেড টপিকের জন্য সব দিয়ে রেখেছিলাম। এগুলো যারা নিয়েছিলে এই নোটটা তারা বুঝতে পারছো কতটা তোমরা এফেক্টিভ ওয়েতে পরীক্ষাটা দিতে পেরেছো, এবং এর জন্য আমি একদম মাস্টার প্রফর্মাও রেডি করে রেখেছিলাম এবং এটাও ইউটিউবে আমি ডিসকাস করে দিয়েছিলাম। এটা থেকেই একদম ডাইরেক্ট কমন কোশ্চেন চলে এসছে। এনিওয়ে, তো চলো নেক্সট আমরা যে কোশ্চেনটা আছে সেটা দেখে নিই। এবারে যে প্রশ্নটা আছে একটা প্রেসিজ লিখতে বলা হয়েছে এবং সুটেবল টাইটেল দিতে বলা হয়েছে। চলো প্রেসিজটা আগে পড়ে নিই, তারপরে আমরা অ্যান্সারটাও দেখে নেব। While wealth is a great factor for ensuring happiness of human life, it is easily liable to be employed by one set of people against others.
মানুষের সুখী জীবন নিশ্চিত করতে সম্পদ একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটা তো ঠিকই আছে, এবং সম্পদের জন্য মৌলিক চাহিদা আমাদের পূরণ হচ্ছে এবং স্বাচ্ছন্দ্যময় জীবন আমরা পালন করতে পারছি, নিরাপত্তা পাচ্ছি। তবে এটাও ঠিক যে সম্পদ খুব সহজেই এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ফলে সম্পদ কি করছে না সমাজে শোষণ এবং বৈষম্যের একটা জন্ম দিচ্ছে। তারপরে কি বলছে, বিসাইড ওয়েলথ হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট ইন দ্য হ্যান্ড অফ এ ফিউ, উইথ দ্য রেজাল্ট অফ দ্যাট রিচ বিকাম রিচার অ্যান্ড দ্য পুয়ার পুয়ারার। এখানে কি বলা হচ্ছে না সম্পদের একটি স্বাভাবিক প্রবণতা হচ্ছে, তা ধীরে ধীরে কি হচ্ছে না একটা কিছু অল্প সংখ্যক মানুষের হাতে কেন্দ্রীভূত হয়ে পড়ছে। ফলে কি হচ্ছে না ধনীরা ধনী হয়ে যাচ্ছে আরও, এবং গরিবেরা আরও গরিব হয়ে যাচ্ছে। তারপরে কি বলছে না, ইন দ্য existing condition of society we find that there are classes of people who are miserable and unhappy, while there are others who are rich, well fed and comfortable. তাহলে কি হচ্ছে না একদল মানে বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা কি দেখছি না একদল মানুষ খুব কষ্টে জীবন কাটাচ্ছেন এবং আরেক দল মানুষ খুব সহজে বা আরামদায়ক জীবন অতিবাহিত করছে। তারপরে কি বলছে না such differences in economic conditions are mainly due to the wrong distribution of wealth in our society. তাহলে লেখক কি বলতে চাইছেন না এই ইকোনমিক কন্ডিশনের জন্য দায়ী কি না সম্পদের অসম বন্টন। তারপরে কি বলছে না in considering the welfare of the society we must not refer to individual fortunes or conditions of life, মানে আমাদের সোসাইটির বা সমাজের উন্নতির জন্য বা আমাদের সমাজের কল্যাণের জন্য আমাদের কেবলমাত্র কয়েকটা মানুষের জীবনযাত্রা বা তাদের অবস্থার দিকে তাকালে হবে না, আমাদের ইন জেনারেল সকলের কথা ভাবতে হবে। বাই হিউম্যান ওয়েলফেয়ার উই আর মিন দ্য গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। তাহলে আমরা মানব কল্যাণ বলতে কি বুঝছি না সর্বাধিক উন্নতি সর্বাধিক সংখ্যক মানুষের জন্য, এটাই আমরা মানব কল্যাণ বলে বুঝতে পারছি। আশা করি প্যাসেজটা বুঝতে কারোর অসুবিধা নেই। তো এই প্যাসেজটার আমি টাইটেল দিয়েছি ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড ওয়েলফেয়ার। প্যাসেজটার অ্যান্সার কীরকম করেছি না হ্যাপিনেস ইজ এনশিওর্ড বাই ওয়েলথ ইয়েট ইট ইজ এমপ্লয়েড এগেনস্ট আদার। তাহলে এই প্রথম সেন্টেন্সটাকে আমি এখানে বলে দিয়েছি। তারপরে আমাদের কি বলা হচ্ছে প্যাসেজটাতে না বিভিন্ন ক্লাসের মানুষের মধ্যে যে ডিফারেন্স সেইটা কেন হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে সেই জায়গাটা আমরা প্যাসেজে দেখতে পাচ্ছি এই জায়গাটার মধ্যে। তো এইটাকে আমি কিভাবে লিখেছি না ক্লাস ডিসপ্যারিটি ইজ কজড বাই আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। এবং তারপরে আমরা একটা সমাধানের সূত্র দেখতে পাচ্ছিলাম যে আমরা সত্যিকারের হিউম্যান ওয়েলফেয়ার বলতে বা মানব কল্যাণ বা সমাজ কল্যাণ করতে গেলে আমাদের কি করতে হবে তার একটা কথা বা সলিউশন টাইপের বক্তব্য এখানে দেয়া হয়েছে, সেটাকে আমরা এখানে এইভাবে লিখেছি কনসিকুয়েন্টলি সোশ্যাল ওয়েলফেয়ার ইজ ডিফাইন্ড বাই দ্য গ্রেটেস্ট গুড ফর দ্য মেজরিটি। তো এইভাবে তোমরা লিখতে পারো প্যাসেজটা। ঠিক এইরকম একটা প্যাসেজ এই 17 নম্বর প্যাসেজটা এইরকম টাইপেরই 88 নম্বর পেজে দেয়া ছিল, পুরো একই থিমের উপরে লেখা, এবং যারা এটা পড়ে গেছো তাদের এটা রিলেট করতে খুবই সুবিধা হয়েছে আই হোপ। তো এই প্রশ্নটাও আমার মেটেরিয়াল থেকে এসছে, এটা দেখে মানে মেটেরিয়াল থেকে ডাইরেক্ট কপি পেস্ট হয়নি কিন্তু সেম থিমের উপরে সেই সেম টপিকের উপরে এসছে। তো যাই হোক তোমরা যারা নিয়েছিলে বইটা তাদের উপকার হয়েছে। তো এবারে আমরা ট্রান্সলেশনটা দেখে নেব। মানুষের জীবনের মূল্য সে কত বছর বেঁচে থাকলো তার দ্বারা নিরূপিত হয় না, নিরূপিত হয় সে কত সৎকর্ম করেছে তার দ্বারা। এই নিরূপিত মানে কি বলতে চাইছে না মেজার্ড বা জাজড এরকম টাইপের একটা সেন্স। তো আমি কি লিখেছি না দ্য ভ্যালু অফ হিউম্যান লাইফ ইজ নট মেজার্ড by how many years one has lived but by the good deeds one has performed. তাহলে সৎকর্মটাকে কি বলছি না গুড ডিডস, এই জায়গাটা একটু খেয়াল করার আছে। এবং এই যে ব্যাপারটা এটা তো একটা মানে প্রথম সেন্টেন্সটা এটা তো একটা ইটারনাল ট্রুথের মতোই, মানে এটা সবসময় এইভাবেই নিরূপিত হবে বা জাজ করা হবে এই ব্যাপারটা থাকছে। ফলে আমি কিন্তু এটাকে সিম্পল প্রেজেন্টে লেখার চেষ্টা করেছি, লাইফ ইজ নট মেজার্ড বাই। তো এই জায়গাগুলো একটু টেন্সের জায়গা খেয়াল করে লিখতে হবে। তো নেক্সট আমরা যদি দেখি পৃথিবীর উপকারে লাগতে পারে এমন কিছু মহৎকর্ম না করেও মানুষ দীর্ঘজীবী হতে পারে। এ ম্যান মে লিভ এ লং লাইফ উইদাউট ডুইং এনি নোবেল ওয়ার্ক
দ্যাট বেনিফিটস দ্য ওয়ার্ল্ড। দীর্ঘজীবীকে আমি লিখেছি লং লাইফ, ঠিক আছে। আর মহৎ কর্মকে লিখেছি নোবেল ওয়ার্ক। এরপরে এরূপ ব্যক্তির জীবন মূল্যহীন এবং তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তারা বিস্মৃত হয়। বিস্মৃত হয় মানে তাদেরকে মানুষ ভুলে যায়। দ্য লাইফ অফ সাচ এ পারসন ইজ ওয়ার্থলেস, মূল্যহীন, অ্যান্ড দে আর ফরগটেন ইমিডিয়েটলি আফটার দেয়ার ডেথ। এইটাকে আমি সিম্পল প্রেজেন্টে লিখেছি, কেননা এটা এরকম ব্যক্তির জীবন যে মূল্যহীন, এটা একটা ইটারনাল ট্রুথের মতো। তারপরে প্যাসেজে কি বলা হচ্ছে, কিন্তু যে মানুষ মানব জাতির মঙ্গলের জন্য কাজ করে সে স্বল্পজীবী হয়েও মানুষের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকে। বাট দ্য পারসন হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড লিভস ইন দ্য মেমোরি অফ পিপল ফর এ লং টাইম ইভেন ইফ হি হ্যাজ এ শর্ট লাইফ। স্বল্পজীবীকে লিখেছি শর্ট লাইফ। তারপরে কি বলা হচ্ছে, যীশুখ্রিস্ট, শঙ্করাচার্য এবং বিবেকানন্দের মতো মহাপুরুষরা অল্প বয়সে মারা গেলেও তাদের মহৎ কর্মের জন্য তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এটাকে কিভাবে লিখেছি, দ্য গ্রেট মেন লাইক জিসাস ক্রিস্ট, শঙ্করাচার্য অ্যান্ড বিবেকানন্দা আর স্টিল রিমেম্বার্ড। এটাকে আমরা প্রেজেন্ট টেন্সেই লিখেছি, সিম্পল প্রেজেন্টে, উইথ ডিপ রেসপেক্ট ফর দেয়ার নোবেল ডিডস ইভেন দো দে ডাইড অ্যাট অ্যান আর্লি এজ। আবার এটাকে পাস্ট টেন্সে করেছি যেহেতু তারা অনেক আগে মারা গেছে, এবং যেহেতু এগুলো একটা প্রপার নাউন, জিসাস ক্রিস্ট, শঙ্করাচার্য, বিবেকানন্দ, তো এদের প্রথম শব্দগুলো প্রথম অক্ষরগুলো বড় হাতের লিখেছি, যেভাবে প্রপার নাউন লেখা উচিত। তো এই ছোট ছোট জিনিসগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে ফলো করে ট্রান্সলেশনটা লিখে থাকো তাহলে তোমরা ভালো নাম্বার পাবে আশা করছি। এবং এই ছোট ছোট জিনিসগুলো আমি সবকটাই আমি ট্রান্সলেশনের ক্লাসে বলে দিয়েছিলাম, এবং আমার মেটেরিয়ালে এরকম স্ট্যান্ডার্ডেরও প্যাসেজ ছিল বা এর থেকে হাই স্ট্যান্ডার্ডেরও প্যাসেজ ছিল। তোমরা যারা পড়েছো তারা নিশ্চয়ই উপকার পেয়েছো। তো এবারে আমাদের একটু গ্রামারের পার্ট যেগুলো ছিল দেখে নিচ্ছি। এখানে ডিভাইড দ্য প্রপার্টি অ্যামাংও লেখা যেতে পারে বা বিটুইনও লেখা যেতে পারে, বিটুইন দ্য ব্রাদার্স। নেক্সট সেন্টেন্সে কি আছে না, আই হ্যাভ নট সিন হিম সিন্স লাস্ট উইক। দ্য ড্রাইভার জাম্পড আউট অফ হতে পারে বা ফ্রম হতে পারে, বোথ আর কারেক্ট, দ্য কার। ডোন্ট লয়টার ইন দ্য করিডর, এখানে ইন হচ্ছে, লয়টার মানে ঘোরাফেরা করা। দে লিসেন টু ইট অন দ্য রেডিও, তাহলে এখানে অন হবে। তো এই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে পোর্শনটা ছিল সেটা সলিউশন। এরপরে আমাদের কিছু শব্দ ছিল যেগুলো শুনতে একই রকম কিন্তু তাদের মিনিং আলাদা, সেগুলো নিয়ে সেন্টেন্স করতে বলা হয়েছিল। তো প্রথমে ছিল অ্যাসেন্ট। এই অ্যাসেন্ট মানে আরোহণ করা বা উপরে ওঠা। এটা দিয়ে সেন্টেন্স কিরকম লিখেছি আমি, দ্য স্টিপ অ্যাসেন্ট অফ দ্য হিল এক্সস্টেড দ্য ক্লাইম্বার্স। ওকে, তারপরে অ্যাসেন্ট মানে সম্মতি দেওয়া। দ্য চেয়ারম্যান গেভ হিজ অ্যাসেন্ট টু দ্য প্রপোজাল। নেক্সট আছে বর্ন। এই বর্ন মানে জন্মগ্রহণ করা। হি ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ। আর এটা হচ্ছে বোর্ন মানে বহন করা বা সহ্য করা। দ্য সোলজার্স হ্যাভ বোর্ন গ্রেট হার্ডশিপ ডিউরিং দ্য ওয়ার। আচ্ছা, তারপরে কনফিডেন্ট। কনফিডেন্ট মানে বিশ্বাসভাজন ব্যক্তি। সি ইজ মাই ক্লোজেস্ট কনফিডেন্ট অ্যান্ড নোজ মাই অল সিক্রেটস। আর কনফিডেন্ট এটার মানে হচ্ছে আত্মবিশ্বাসী। হি ফেল্ট কনফিডেন্ট অ্যাবাউট পাসিং দ্য এক্সামিনেশন হলো। এরপরে এলিজিবল মানে যোগ্য। অনলি গ্র্যাজুয়েটস আর এলিজিবল ফর দ্য পোস্ট। আর ইলিজিবল মানে যে হাতের লেখা পড়া যায় না বা অপাঠ্য। হিজ হ্যান্ডরাইটিং ইজ সো ইলিজিবল দ্যাট আই ক্যান নট রিড ইট। সাইট, SIGHT, সাইট মানে দৃশ্য বা দেখা। দ্য তাজমহল ইজ বিউটিফুল সাইট টু বিহোল্ড। বিহোল্ড মানে দেখা। আর সাইট, CITE মানে উদ্ধৃত করা বা উল্লেখ করা। প্লিজ সাইট অ্যান এক্সাম্পল টু সাপোর্ট ইউর আর্গুমেন্ট। এই পোর্শনটা এখানে শেষ হলো। নেক্সট আমরা দেখে নেব কিছু এরর কারেকশনের পোর্শন। প্রথম সেন্টেন্সটা কি ছিল, ট্রেনিং হ্যাভ এ পজিটিভ এফেক্ট অন দ্য ডেভেলপমেন্ট অফ ভেরিয়াস স্কিলস অ্যান্ড এবিলিটিস। তাহলে ট্রেনিং যেহেতু একটা সিঙ্গুলার নাম তাহলে এর সাথে হ্যাভ হবে না, হ্যাজ হবে। নেক্সট, lack of ability to read or write is just one of the all barriers that keep the poor people underdeveloped. তাহলে এখানে অল ব্যারিয়ারের জায়গায় মেনি ব্যারিয়ার্স করলে সেন্টেন্সটা ঠিক হবে। এবার আমরা নেক্সট সেন্টেন্সটা যদি দেখে নিই, ইফ এ ক্রেডিট কার্ড বিল ইজ পেড ইন ফুল অন টাইম নন ফাইন্যান্স চার্জেস আর লেভিড। তাহলে
এখানে একটা নাউনের আগে ডাইরেক্ট আমি নাম বসাতে পারি না, এখানে এই জায়গায় নো হবে, নো ফাইন্যান্স চার্জ আর লেভিড। এরপরে সেন্টেন্স কি আছে, রিসার্চ শোজ দ্যাট পিপল ইজ মোর সেন্সিটিভ টু পারসিভিং মেসেজেস দ্যাট আর কনসিস্টেন্ট উইথ দেয়ার ওপিনিয়ন্স অ্যান্ড অ্যাটিটিউড। তাহলে যেহেতু পিপল একটা প্লুরাল নাউন, এর সাথে ইজ লেখা যাবে না, আর লিখতে হবে। The economic disparity has grown rapid in the era of globalization and free market forces. তাহলে গ্রোন এটা একটা ভার্ব, তাহলে একে যে কোয়ালিফাই করবে সে অবশ্যই একটা অ্যাডভার্ব হবে, আর এই র্যাপিড এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা এখানে লেখা যাবে না, আমাকে লিখতে হবে একটা অ্যাডভার্ব। তাহলে র্যাপিডলি উইল বি দ্য বেস্ট অপশন, তাহলে গ্রোন র্যাপিডলি। তো এই হলো আমাদের গ্রামাটিক্যাল এরর কারেকশনের পোর্শনটা। এখানেই আমাদের পেপার 2 এর পোর্শন শেষ হলো। এরপরে আমরা পেপার 3টা শুরু করব। পেপার 3তে প্রথমে একটা সূত্র দিয়ে রিপোর্ট লিখতে বলা হয়েছে। নিম্নে প্রদত্ত সূত্রগুলি ব্যবহার করে জনপ্রিয় দৈনিক সংবাদপত্রের জন্য অনধিক 500 শব্দ, শব্দটা অনেকটাই বেশি, একটি প্রতিবেদন রচনা করুন। সোশ্যাল নেটওয়ার্কিং ও যুব সমাজ। সূত্র কি কি দেয়া আছে, যোগাযোগ ও সম্পর্ক স্থাপন, তথ্য ও জ্ঞান ভাগ, সামাজিক ও মানসিক সমর্থন, সচেতনতা ও ক্ষমতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য ঝুঁকি, সাইবার বুলিং ও হয়রানি, শারীরিক প্রতিচ্ছবির সমস্যা, ঘুমের ব্যাঘাত, বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা, ভুল তথ্যের বিস্তার, নিরাপত্তার ঝুঁকি। এইসব পয়েন্টগুলো নিয়ে আমাদেরকে কিন্তু একটা রিপোর্ট লিখতে হবে বা প্রতিবেদন লিখতে হবে। তো দেখা যাক আমরা কিরকম লিখেছি। আমি শিরোনাম দিয়েছি ভার্চুয়াল জগতে বন্দি যুব সমাজ, এবং নিজস্ব সংবাদদাতা ক জেলা 30 ডিসেম্বর, যেদিন তোমাদের এক্সাম হয়েছে। তো এটা একটু বড়, তো আমি পড়ছি, তোমরা একটু দেখো। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যুব সমাজের জীবনে আশীর্বাদ না অভিশাপ, এই প্রাসঙ্গিক ও বিতর্কিত বিষয়কে সামনে রেখে গতকাল শহরের টাউন হলে এক বিশেষ সেমিনার বা আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল। জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্ট মনোবিদ ও সাইবার বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ার বহুমুখী প্রভাব নিয়ে দীর্ঘ ও গভীর আলোচনা হয়। সকাল 10টা থেকে শুরু হওয়া এই সেমিনারে উপচে পড়া ভিড় প্রমাণ করে বিষয়টি বর্তমান সময় কতটা গুরুত্বপূর্ণ। নেক্সট লিখেছি, গতকাল অর্থাৎ 29 ডিসেম্বর আয়োজিত এই সেমিনারের সূচনা করেন জেলাশাসক। কবে সেমিনারটা হয়েছিল বলে দিলাম, এবং কে উদ্বোধন করেছিল সেটাও বলে দিলাম। আলোচনার প্রথমার্ধে বক্তারা সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিকগুলি তুলে ধরেন। তারা উল্লেখ করেন, যোগাযোগ ও সম্পর্ক স্থাপনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের মতো মাধ্যমগুলি এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে মুহূর্তের মধ্যে সংযোগ স্থাপন, তথ্য ও জ্ঞান ভাগ করে নেওয়া এবং পড়াশুনোর কাজে এর ভূমিকা অনস্বীকার্য। বক্তারা আরও বলেন, বর্তমানে বিভিন্ন সামাজিক ও মানসিক সমর্থনের জন্য যুব সমাজ এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছে। সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে জনমত গঠন, রক্তদান বা ত্রাণ কার্যের মতো বিষয়ে সচেতনতা ও ক্ষমতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়া আজ তরুণ প্রজন্মের হাতে এক শক্তিশালী হাতিয়ার। তো আমি পজিটিভ দিকগুলো এখনো বলছি, এরপরে আমি নেগেটিভ দিকগুলো শুরু করব। এরপরে আমি লিখছি, তবে সেমিনারের দ্বিতীয় ও দীর্ঘতম পর্বে উঠে আসে মুদ্রার উল্টো পিঠ বা প্রযুক্তির অন্ধকার দিকের কথা, যা উপস্থিত শ্রোতাদের গভীর চিন্তায় ফেলে দেয়। বিশিষ্ট মনোবিদ ডক্টর সেন তার বক্তব্যে সতর্ক করে বলেন, ভার্চুয়াল জগতের প্রতি অতিরিক্ত আসক্তি যুব সমাজের মধ্যে মানসিক স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলেছে। আলোচনায় সাইবার বুলিং ও হয়রানির বিষয়টিও গুরুত্ব পায়। এটা যেহেতু পয়েন্টে দেয়া আছে আমি বললাম। বক্তারা তথ্য দিয়ে জানান, অনলাইনে কুরুচিকর মন্তব্য বা হেনস্থার শিকার হয়ে অনেক কিশোর কিশোরী চরম অবসাদ বা ডিপ্রেশনে ভুগছে, এমনকি আত্মহননের পথও বেছে নিচ্ছে। এই ব্যাপারটা, সাইবার বুলিং ও হয়রানির ব্যাপারটা একটু ডিটেলিংয়ে আমি বললাম। এছাড়া সোশ্যাল মিডিয়ায় অন্যের অতিরঞ্জিত বা ফিল্টার করা চাকচিক্যময় জীবন দেখে নিজের শারীরিক প্রতিচ্ছবির সমস্যা বা হীনমন্যতায় ভোগার প্রবণতা বাড়ছে। নেক্সট আমরা বলছি, সাইবার বিশেষজ্ঞরা উল্লেখ করেন, রাত জেগে স্মার্টফোনের ব্যবহার তরুণ প্রজন্মের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে, যা সরাসরি তাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা দিচ্ছে। এর ফলে যুব সমাজ ক্রমশ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। মাঠের খেলাধুলো বা পারিবারিক আড্ডার বদলে তারা ভার্চুয়াল জগতেই সুখ খুঁজছে, যা তাদের সামাজিকভাবে একা করে দিচ্ছে।
আলোচনায় ভুল তথ্যের বিস্তার বা ফেক নিউজ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। যাচাই না করে শেয়ার করা গুজবের কারণে অনেক সময় সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরি, হ্যাকিং এবং অনলাইন প্রতারণার মতো নিরাপত্তার ঝুঁকিও প্রতিনিয়ত বাড়ছে। নেক্সট কি বলছি না, সেমিনারের শেষ পর্বে প্রশ্নোত্তর ও সমাধানের পথ খোঁজা হয়। বক্তারা একমত হন যে আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াকে জীবন থেকে বাদ দেওয়া সম্ভব নয়, তবে এর নিয়ন্ত্রিত ও বাছ বিচারপূর্ণ ব্যবহার প্রয়োজন। অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়, যাতে তারা সন্তানদের সাইবার জগৎ সম্পর্কে সঠিক দিশা দেখাতে পারেন। পরিশেষে উপস্থিত ছাত্রছাত্রীরা প্রযুক্তির দাস না হয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি ও সৃজনশীল কাজে লাগানোর এবং সাইবার অপরাধ সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়। প্রশাসনের পক্ষ থেকেও ভবিষ্যতে স্কুল কলেজ স্তরে এই ধরনের সচেতনতামূলক প্রচার চালানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। তো এইভাবে আমি রিপোর্টটা লিখলাম এবং সমস্ত পয়েন্ট আমি যেগুলো কোশ্চেনে দেয়া ছিল সেগুলো উল্লেখ করেছি। এই দেখো, আমার মাস্টার বুকেও সেম টপিকের উপর একটা রিপোর্ট লেখা ছিল, অনলাইন গেমিং এবং যুব সমাজ, এবং এইরকম টাইপের রিপোর্টে কি কি শব্দ ব্যবহার করা যেতে পারে সেগুলোরও পুরো লিস্ট করে দেয়া ছিল। আই হোপ তোমরা যারা কিনেছিলে তারা বুঝতে পারছো। এবং আমি যে ডেটা ব্যাংক আমার মাস্টার বুকে রেখেছিলাম তাতেও দেখতে পাচ্ছ ডিজিটাল লিটারেসির উপরে অনেক ডেটা দেয়া আছে, এগুলো চাইলে তোমরা ইউজ করতে পারতে এই রিপোর্টে। তো এরপরে আমাদের লাস্ট একটা ট্রান্সলেশন ছিল ইংলিশ টু বেঙ্গলি, তো এটা আমরা দেখে নেব। ওয়ান ডে ইন দ্য আফটারনুন আই ওয়াজ ওয়ান্ডারিং এমলেসলি বাই দ্য সাইড অফ এ রিভার। তো এইখানে ওয়ান্ডারিং এমলেসলি এই টার্মটাকে ঠিকঠাকভাবে বাংলায় লেখা একটু চ্যালেঞ্জিং, তো আমি এটাকে এইভাবে লিখেছি। একদিন বিকেলে আমি নদীর ধারে আনমনে ঘুরে বেড়াচ্ছিলাম। দ্য রিপলিং সাউন্ড অফ দ্য রিভার ওয়াজ সো প্লিজিং টু মাই ইয়ার্স। তাহলে রিপলিং সাউন্ড এই জায়গাটাও একটু খটকা লাগতে পারে, আমি এইভাবে লিখেছি নদীর কলতান আমার কানে বড়ই মধুর লাগছিল। রিপলিংটাকে আমি কলতান করেছি। নেক্সট বলছে এ জেন্টল ব্রিজ ওয়াজ ব্লোয়িং ওভার দ্য রিভার। নদীর ওপর দিয়ে এক মৃদু বাতাস বইছিল। জেন্টল ব্রিজটাকে আমি মৃদু বাতাস বলে লিখেছি। তারপরে কি বলছে এ নাম্বার অফ বয়েজ ওয়ার প্লেয়িং ইন দ্য শ্যালো ওয়াটার নিয়ার দ্য ব্যাঙ্ক। এটা কিরম লিখেছি, তীরের কাছে অগভীর জলে একদল ছেলে খেলছিল। নেক্সট কি বলছে অ্যাক্সিডেন্টালি এ বয় স্লিপড বিয়ন্ড হিজ ডেপথ। এইখানে স্লিপড বিয়ন্ড হিজ ডেথ এই জায়গাটাও একটু ক্রিটিক্যাল আছে। হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি মানে হঠাৎ করে একটি ছেলে পা হড়কে গভীর জলে তলিয়ে গেল। বিয়ন্ড হিজ ডেপথটাকে এইভাবে লিখতে হবে। তো এইভাবে লিখেছি। তো এই হলো পুরো অ্যান্সার অ্যানালাইসিস। তো তোমরা কে কীরকম করেছো সেটা তোমরা নিজেরা একটু দেখে নিও বা মিলিয়ে নিও। এটা হলো আমার ডেসক্রিপটিভ রাইটিং কমপ্লিট মাস্টার গাইড। 66টা রিপোর্ট আছে প্রোফর্মা ওয়াইজ এবং প্রত্যেকটা টপিকের উপরে ভোকাবুলারি আলাদা করে দেওয়া আছে। আই বাটনে যে ভিডিওটা দেখা যাচ্ছে ওই ভিডিওতে ক্লিক করে বইটার পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। এবং 7টা প্রেসি আছে এতে বিভিন্ন থিমের উপরে, এবং প্রেসিগুলোকে সহজ থেকে কঠিন করে সাজানো আছে, এবং 90টা ট্রান্সলেশন আছে, এবং ট্রান্সলেশনগুলোতে কোন কোন নিয়ম কখন কীটা ইউজ করতে হয় সেগুলো ডিটেলসে ভেঙে ভেঙে বলে দেওয়া আছে। বইটার স্যাম্পেলও আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা একটু চেক করে নিও। এবং এই বইটা থেকে ক্লার্কশিপ পার্ট 2 এবং তোমাদের কেপিএসআই এক্সামেও দেখলে তোমরা কমন এসছে, এবং আগামী যে কোনো পরীক্ষায় এখান থেকে কমন আসার চান্স রয়েছে। যারা ডব্লিউবিপিএসআই বা অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ যেখানে ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ আছে, তোমরা এই বইটা কালেক্ট করতে পারো। তো কালেক্ট করার জন্য 7797264466 এই নাম্বারে মাস্টার বুক বলে মেসেজ করবে, তো আমি তোমাদেরকে গাইড করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।